প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে। তার আগে আমি একটা জিনিস বলি, এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি। জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আচ্ছা, ধরেন যদি বাংলাদেশ এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যে জনগণ আছি তার বড় একটা অংশ, আমি ধরতে পারি প্রায় 40% প্লাস মানুষ, আর বেশি হবে, তাই না, 60% হবে, যারা মনে করছে যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কোনো দরকার নাই, ইভেন প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করব। তো যুদ্ধ করতে গেলে একটা দেশ আরেকটা দেশের সাথে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। তার আগে আমি একটা জিনিস বলি, আমি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো করার পিছনে তিন ধরনের, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিও। একটা হলো একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব, তার আগে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী আলম ইউটিউব চ্যানেলে প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। আছেন যারা উদ্দেশ্য, প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে। তার আগে আমি একটা জিনিস বলি, এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে। একটা হচ্ছে ইন্ধনদাতা, কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ, যেমন এই যে ছাত্রদের যেটা বললেন, এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্টস সেক্টরের আনরেস্ট হচ্ছে, শ্রমিকরা করছে, এরা কিন্তু সাধারণ জনগণ, ট্রাফিক আইন ভঙ্গ করছে, এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম, যারা অপরাধী, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, বা ইন্ধনদাতা। সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয়, আমাদের একটু চিন্তা করে কাজ করতে হয়। বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন, এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে, এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে, পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। ঠিক আছে, আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের, যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি ঘটনা সত্যও হয়, সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয়, দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি। এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আরেকটু সচেতনতার প্রয়োজন আছে। এই যে ইন্ধনদাতারা থাকেন কম, বাট সমস্যা যেটা হয়, ইন্ধনদাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন, এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না। এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন, ছড়ার ফলে এই ধরনের আনরেস্টগুলো হয়। তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে, এবং সেটার এগেনস্টে ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে। ইন্টেলিজেন্স, পুলিশ, সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত
বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে, এরকম কিন্তু খুব হয়নি। বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি, কিন্তু আমরা তো শুধু সামনেরটা দেখি। এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায়, এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয়, এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এর আগের প্রেস ব্রিফিং আমি বলেছিলাম, যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি, এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি, বাট ঘটনাগুলোর জন্য একটা সার্টেন লেভেলের উপরে না যায় এবং তাড়াতাড়ি ঘটনাটাকে যে কন্টেইন করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ, সেনাবাহিনীর সকলের পক্ষ থেকে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্রোত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করবে, আবার আমাদের সামনে দাঁড়াবে। বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে। নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ডাল, চাল, পেঁয়াজ, ডিম আনা বন্ধ করে দেবে। আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন। তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে, 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে। বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল, চাল আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো দৌলিয়াতের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো, আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের জানাজায় দেখেন, এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে। হাজার সাইফুল জানাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপরে রক্ত ঝরবে, লাশের উপরে লাশ ঝরবে। স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা রক্তে রক্তস্নাত হবে, কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাআল্লাহ। যেই বাংলাদেশ 16 বছরের ফেরাউনি শাসন থেকে আবার নতুন করে স্বাধীন হয়েছে, যেই বাংলাদেশকে আপনারা 16 বছর পরে নমরুদের কবল থেকে স্বাধীন করে আবার বাংলাদেশের লাল সবুজের পতাকার রঙে ফিরায় নিয়ে আসছেন, যেই আবু সাইদ মুগ্ধরা রক্তে রক্তে সারা বাংলাদেশকে লাল করে দিয়ে 1700 শহীদের নাম লিপিবদ্ধ করেছে, সেই লিপিবদ্ধ করা চত্বরের প্রান্তর থেকে আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, চট করে বাংলাদেশে আসা যাবে না। যত বড় শক্তি থাকুক, আপনি যত বড় ফেরাউন আর নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন, মনে রাখবেন আবু সাইদ আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে, যাত্রাবাড়ির 58 শহীদের উত্তরসূরিরা আবার নতুন করে ফিরে আসবে, আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করবে। দিল্লির দাসত্ব, ইসকনের নামে অরাজকতা, আনসার লীগের নামে অভদ্রতা, ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে, এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে।
বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্রোত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করবে, আবার আমাদের সামনে দাঁড়াবে। সালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ভারত, আচ্ছা ধরেন যদি বাংলাদেশ এই মুহূর্তে আমরা যেই এই মুহূর্তে যে জনগণ আছি তার বড় একটা অংশ, আমি ধরতে পারি প্রায় 40% প্লাস মানুষ, আর বেশিই হবে তাই না, 60% হবে, যারা মনে করছে যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কোনো দরকার নাই, ইভেন প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করব। তো যুদ্ধ করতে গেলে একটা দেশ আরেকটা দেশের সাথে যে জিনিসগুলোর প্রয়োজন হয়, খুবই 3টা জিনিস এখানে সবচেয়ে বেশি কানেক্টেড। নাম্বার 1 হচ্ছে অর্থনীতি। একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে আপনার একটা বিশাল অঙ্কের টাকা খরচ। আপনি রাশিয়ার অবস্থা দেখেন, ইউক্রেনের অবস্থা দেখেন। ইউক্রেনকে সারা পৃথিবী থেকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু তারপরে কি ইউক্রেন পারছে? তাদের অর্থনীতি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার মতন রাষ্ট্র এই যুদ্ধ চালাতে গিয়ে তাদের সামরিক যে ব্যয়টা সেখানে এটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, আর সামরিক ব্যয়টা বাড়ানোর ফলে রাষ্ট্রের অন্যান্য যে ব্যয় সেখানে কিন্তু সংকট তৈরি হয়েছে। আবার আপনি লেবাননে দেখেন যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু মিলিয়নস অফ ডলার আমাদের হিজুরাই খরচ করে। প্রতিদিন যুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। তো একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে প্রথমত শক্তিশালী অর্থনীতি লাগে। টাকা আছে, আপনি মেশিনারিজ কিনতে পারবেন, নাম্বার 1। তো সেদিক থেকে আমরা যদি চিন্তা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করব, তা আমাদের অর্থনীতি কতটা শক্তিশালী। ভারত তো দূরের কথা, আমরা মিয়ানমারের সাথে যদি এখন যুদ্ধ করি, দেখেন মিয়ানমার ওইখান থেকে গুলি করে এই করে সেই করে, ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, বর্তমানে ইউনূস সরকার আছে, সবাই কিন্তু আমরা পোতায় আছি। মিয়ানমারে কিন্তু আমরা খুব বেশি ঘাটাই না, কারণ সামরিক শক্তিতে মিয়ানমারের কাছে যেসব জিনিসপত্র মেশিনারিজ আছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয়, আমরা মিয়ানমারের সামনে টিকব না। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বললাম না, যুদ্ধের জন্য প্রধান 3টা জিনিসের মধ্যে একটা গেল অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি। তো সামরিক শক্তিতে বাংলাদেশ কতটুকু আসলে স্টেবল? দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা ইউরোপিয়ানদের কাছে যা ছিল আমাদের কাছে এখনও তা নাই। তৃতীয় বিশ্বযুদ্ধের মেশিনারিজও আমাদের কাছে নাই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের, তাহলে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামাদল বাজছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সামরিক শক্তিতে কোনো দেশের কাছে কোনো ভূমিকা রাখে না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মিয়ানমারে দেখেন, আমেরিকার মতন দেশ তাদেরকে স্যাংশন দিয়ে রাখছে 101টা, তারপরও তারা কিন্তু তাদের অর্থনীতি, যুদ্ধনীতি, সামরিক শক্তিটা বৃদ্ধি করেই চলছে। এটার মূল কারণ হচ্ছে পিছনে রাশিয়া এবং চীন একটা বড় ধরনের সাপোর্ট করে, তাই না? তো সামরিক শক্তি তো আমরা অনেকটা পিছিয়ে। তারপরে আছে ধরেন আপনার সামরিক বাহিনীর শক্তি। সামরিক বাহিনীর শক্তি বলতে লোকবল। রাশিয়ার মতো দেশ এত বিশাল সেনাবাহিনী থাকার পরেও উত্তর কোরিয়া থেকে এখন সেনানিয়োগ করছে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকে সেখানে গিয়ে প্রক্সি যুদ্ধ করছে। তাহলে এই 3টা জিনিসে যদি আমরা চিন্তা করি ভারতের সাথে যুদ্ধ করবো, তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে? এগুলো প্র্যাকটিক্যাল। অনেকে বলবেন যে ভাই আপনি এই নিউজটা কেন করলেন? এই কারণে করলাম যে ভারত আসলে কোথায় আগায় যাচ্ছে আর আমরা কোথায় আগায় যাচ্ছি। আমাদের দেশে গবেষণা কি হচ্ছে? বাঙালি খালি গুজববাজ জাতি আমরা। আপনি দেখেন ভারতের এডুকেশন সিস্টেমে একটা ছোট বাচ্চা যতটা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, আমরা তো আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসই মোটামুটি। তারপরে আপনি ধরেন যে আমাদের এডুকেশনাল যে ব্যাকবোন বলা হয়, ডিগ্রি অর্জন হচ্ছে A+, গোল্ডেন A+, GPA 5 টাইপ ভাই, বাট আপনি একটা তার সিভি লিখতে দেন, এই যে আপনারাই যারা আছেন, আমরা যারা আছি, আপনি একটা ইংরেজিতে সিভি লিখতে পারবেন? জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।